আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। প্রজেক্ট এইসের কেমিস্ট্রির তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা আগের ক্লাসগুলো করো নাই, দ্রুত প্লেলিস্ট থেকে ক্লাসগুলো কমপ্লিট করে এই ক্লাসে আসো, নয়তো এই ক্লাসের বিষয়বস্তুগুলো একটু রিলেট করতে পারবা না। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকে আমরা প্রথমে পড়ব, গত ক্লাসে আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, তারপর বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, তো তোমার বোরের মডেল নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমার গাণিতিক পাঠে প্রয়োজন হবে। সেই টপিকটার নাম হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী সিরিজ। হাইড্রোজেনের বর্ণালী সিরিজ, ঠিক আছে। তো আমরা সেটা করার জন্য একটু কিছু জিনিসপাতি আইকা লই। 1 2 3 4 5 6, ওকে। দেন এটা এখানে রাখবো, হ্যাঁ। আচ্ছা, টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী বানান ভুল হতে পারে, দুঃখিত, মূর্ধন্য হবে কি জানি না। হাইড্রোজেনের বর্ণালী সিরিজ। আচ্ছা, হাইড্রোজেনের বর্ণালী সিরিজ। আচ্ছা, হাইড্রোজেনের বর্ণালী সিরিজ কি জিনিস? হাইড্রোজেন বর্ণালী সিরিজটা হচ্ছে তোমার হাইড্রোজেনের ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে কিছু নির্দিষ্ট তোমার নিম্ন শক্তি স্তরে আসলে তরঙ্গ দৈর্ঘ্যর কিছু সিরিজ দেখা যায়। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কিছু সিরিজ দেখা যায়। সেই সিরিজগুলাই আমরা এখানে আলোচনা করবো যে কি কি সিরিজ দেখা যায়। ঠিক আছে, তো যদি ইলেকট্রন কোনো একটা শক্তি স্তর থেকে, যে কোনো একটা শক্তি স্তর থেকে, উচ্চ যে কোনো একটা শক্তি স্তর থেকে, এটা হতে পারে তোমার মনে করো এটা তোমার এন, হ্যাঁ, এটা 6, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1। তো তোমার এন এন এর ভ্যালু যাই হোক না কেন, উচ্চ শক্তি স্তর হলেই হলো, এন এর ভ্যালু উচ্চ শক্তি স্তরের যে কোনো একটা জায়গা থেকে যদি তোমার 1 নম্বরে আসে ইলেকট্রন, কোথায় আসে? 1 নম্বরে আসে ইলেকট্রন, উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে যদি 1 নম্বর শক্তি স্তরে আসে, তখন সেই সিরিজটাকে বলা হয় লাইম্যান সিরিজ। কি বলা হয়? লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ, ঠিক আছে। এরপরে যদি তোমার যে কোনো শক্তি স্তর থেকে, যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি 2 নম্বরে আসে, তাহলে সেটাকে বলা হয় বামার সিরিজ। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? বামার সিরিজ। আচ্ছা, যদি ইলেকট্রন যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আসে, তাহলে কি সেটাকে বলা হয় প্যাশন সিরিজ। যদি ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে আসে, সেই শক্তি স্তরকে বলা হয় লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট বলা হয়। ঠিক আছে, যদি ইলেকট্রন যে কোনো শক্তি স্তর থেকে পঞ্চমে আসলে কি হবে? আচ্ছা, এখানে আমাদের একটু গরমিল হয়েছে। সেই গরমিলটা হচ্ছে এটা একটু নিচ থেকে শুরু করলে বেশি বেটার হইতো। হ্যাঁ, বলো, নিচ থেকে শুরু করলে বেশি বেটার হইতো। তো 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে লাইম্যান। হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। লাইম্যান বামার, এরপরে কি হলো? প্যাশন আসলো, এরপরে কি আসলো? ব্র্যাকেট আসলো। এরপর যে কোনো শক্তি স্তর থেকে পঞ্চমে আসছে। ঠিক আছে, পঞ্চমে আসলে কি আসবে? লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট ফুন। আর যে কোনো শক্তি স্তর থেকে, উচ্চ শক্তি স্তর থেকে যদি 6 নম্বরে আসে, 6 নম্বরে আসলে হবে কি? হামফ্রেশ। কি হবে? হামফ্রেশ। আচ্ছা, এই 6টা সিরিজ তোমার পরীক্ষায় আসবে। এই সিরিজ নিয়ে অনেক ভাস্ট আলোচনা করা যায়, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম,
আমরা শুধুমাত্র যতটুকু জানা দরকার, যতটুকু ইনফরমেশন দরকার, শুধু ততটুকুই, ঠিক আছে? এরপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে এটা কেন ওইটা কেন, তুমি কমেন্টে করবা, কমেন্টের উত্তরে আমি সেই উত্তরটা দেওয়ার চেষ্টা অবশ্যই করব, ঠিক আছে? দিব, শুধু চেষ্টা না, অবশ্যই করব। আবার অনেক বেশি হয়ে গেলে আসলে তখন আমি জানি না, চোখে নাও পড়তে পারে, বাট তোমাদের অন্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবা। আমি আপাতত ততটুকু ইনফরমেশন কভার করতেছি যতটুকু তোমার গণিত করার জন্য বা তোমার গাণিতিক সমাধানগুলো করার জন্য প্রয়োজন হবে ততটুকু, ঠিক আছে? এবং এমসিকিউ অলসো। তো আমার এই হচ্ছে আমার 6টা সিরিজ। এই 6টা সিরিজকে আমরা একটা ট্রিক দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে? কি দিয়ে মনে রাখতে পারি? ট্রিক দিয়ে মনে রাখতে পারি। এটা আমি একটু হালকা এই পাশে সরাই রাখি। আচ্ছা, ট্রিকটা কি? ট্রিকটা কি জিনিস? ট্রিকটা কি দেখো, ট্রিকটা হচ্ছে ট্রিকটা হচ্ছে এটা আমি হচ্ছে আমার শিক্ষক বলতে পারো, তার কাছ থেকে শিখছি। তো সেটা হচ্ছে লায়লার বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে। তো এই ট্রিকটা আমি কার কাছ থেকে শিখছি? আমার শিক্ষকের কাছ থেকে শিখছি। সে বলতে পারো আমার কেমিস্ট্রির গুরু বলতে পারো। আমি কতটুকু তার কাছে শিখতে পারছি জানি না, সেটাই তোমাদেরকে হচ্ছে ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা শেখো আমার কাছ থেকে, যা আমি তার কাছে যেটা শিখছি, এখন তোমরা আমার কাছ থেকে শেখো। এখন দেখো কিভাবে এটা মনে রাখবো আমরা। লায়লা, লাইম্যান, ঠিক আছে? বাবা, বামার, প্যাশ্চেন, হ্যাঁ প্যাশ্চেন। প্যাশ্চেন কি? লাইম্যান, বামার, সরি পাশে না ওটা, সরি সরি সরি, পাশে, পাশে এটা প্যাশ্চেন, হ্যাঁ প্যাশ্চেন। ব্রাজিল কি? ব্রাকেট, ব্রাকেট। ফুটবল, ফুন্ড। হাটে, হামফ্রিস। ওকে, ডান। সো এই 6টা সিরিজের নাম কিভাবে মনে রাখবা? লায়লার বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে। ওকে, তো এই হচ্ছে আমার হাইড্রোজেনের বর্ণালী সিরিজ। দেখো এই সিরিজ থেকে তুমি আসলে কি বুঝতেছো আমাকে বলো তো একটা, যে আমার এই সিরিজটা কোনো একটা নিম্ন শক্তি স্তরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। যেমন লাইম্যানের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরটা কে? আমার 1। প্যাস্টেনের ক্ষেত্রে কে? 3। ফুন্ডের ক্ষেত্রে কে? 5। তারপর হামফ্রিসের ক্ষেত্রে কে? 6। সো আমার এই সিরিজটা একটা নিম্ন শক্তি স্তরকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। তো অর্থাৎ যেহেতু একটা জিনিসকে কেন্দ্র করে তৈরি হচ্ছে, মনে করে এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলাম আমি, এটাকে কেন্দ্র, এই কেন্দ্রটাকে কোনো চেঞ্জ হবে? হবে না। অর্থাৎ আমাদের যে নিম্ন শক্তি স্তরটা প্রত্যেকটা সিরিজের জন্য কি? ফিক্সড। প্রত্যেকটা সিরিজের জন্য কি? ফিক্সড, ঠিক আছে? প্রত্যেকটা সিরিজের জন্য ফিক্সড। অর্থাৎ তাহলে আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে তাহলে যদি আমি বামারের কথা বলি, সরি লাইম্যানের কথা বলি, লাইম্যানের কথা যদি আমি বলি, লাইম্যানের জন্য আমার এনএল বা নিম্ন শক্তি স্তর কত? 1। লাইম্যান, বামার, বামারের জন্য 2, প্যাশনের জন্য 3, ব্র্যাকেটের জন্য 4,
4 ফুন্ডের জন্য 5 হামফ্রেশের জন্য এটা কত 6। ওকে, তো এই NL এর ভ্যালু তোমার প্রত্যেকটা সিরিজের জন্য এটা ফিক্সড। n মানে উচ্চ শক্তি স্তর যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, এটা প্রত্যেকটার ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর যে কোনো কিছু হতে পারে, হুইচ ইজ n, ঠিক আছে। সো nটা একটু কুৎসিত হয়ে গেছে, n, হ্যাঁ, এটা যে কোনো হতে পারে, বাট NL এর ভ্যালুটা হচ্ছে তোমার ফিক্সড। আবার তুমি যদি 6 এর জন্য আবার n এর ভ্যালু যদি 5 ধরো, সেটা কিন্তু হবে না, 6 থেকে উপরে হতে হবে। 6 এটা নিম্ন শক্তি স্তর, NL দেখো নিম্ন শক্তি স্তরের ভ্যালু দিয়ে দিছি, অর্থাৎ এই হামফ্রে সিরিজের নিম্ন শক্তি স্তর 6, 6 এর নিচে আসবে না ইলেকট্রন। যদি 6 এর নিচে আসে তাহলে কি হবে, ফুন্ড হবে, অথবা ব্র্যাকেট হবে, অথবা প্যাস্টেন হবে, অথবা বামার হবে, অথবা লাইমেন হবে, কিন্তু 6 এর নিচে আসবে না। তো 6 ওখানকার নিম্ন, ওই সিরিজের 6 হচ্ছে নিম্ন শক্তি স্তর। আর উচ্চ শক্তি স্তরে 6 এর উপরে যা কিছু হতে পারে, 7, 8, 9, 10, 11, ইনফিনিটি, যতগুলা কক্ষপথ আছে একটা পরমাণুর ততগুলো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এই সিরিজ রিলেটেড তোমাদেরকে ম্যাথ দিবে, ঠিক আছে, ম্যাথ দিবে। এখন আমরা কি ধরনের ম্যাথ দিবে সেটা জানার আগে কি সূত্রতে ম্যাথটা সলভ করতে হবে সেটা জেনে নিই। হ্যাঁ, ডাইরেক্ট সূত্রতে চলে গেছি আমরা, এখানে আর কিছুই করতেছি না। সূত্রের প্রতিপাদন আছে, বাট প্রতিপাদনে আমরা যাব না। সূত্রের প্রতিপাদনে আমরা যাব না। আমি কি বলছি, প্রত্যেকটা সিরিজের কি আছে, তরঙ্গ দৈর্ঘ্যের একটা সমষ্টি আছে, তাই না, বাট তরঙ্গ দৈর্ঘ্য আছে, প্রত্যেকটা সিরিজেরই একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। সো আমি সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই বের করার জন্য তোমাকে ম্যাথ করতে দেবো। বা আমি কেন দেবো, তোমার এইচএসসি যে কোশ্চেন আসবে ওই কোশ্চেনে দেবে, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে যে অমুক পরমাণুর বা হাইড্রোজেন পরমাণুর তোমার অমুক সিরিজের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে দাও, ঠিক আছে, বা তরঙ্গ সংখ্যা বের করে দাও, যে কোনো একটা বলবে। তো আমাকে সেই ম্যাথটা করতে হবে। সেই ম্যাথটা কিভাবে করব আমি, দেখো সূত্র, ডাইরেক্ট সূত্র, ল্যামডা 1/λ ইজ ইকুয়াল টু RH 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার। এই হচ্ছে আমার সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র। এখানে আমি যদি পরিচয়গুলো দিয়ে দিই, সবার পরিচয়গুলো যদি আমি সবার দিয়ে দিই, এখানে RH কি, রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক বের করারও প্রতিপাদন আছে, কিন্তু প্রতিপাদনে আমরা যাব না, ডাইরেক্ট মানে যাব। মানটা কি, 1.09678 ইন্টু 10⁻⁷, ঠিক আছে, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। এরপরে এন কি, NL কি, সিরিজের নিম্ন শক্তি স্তর, সিরিজের শক্তি স্তর। আর NH কি, যে কোনো উচ্চ শক্তি স্তর যেটা কিনা NL এর সমান বা, আচ্ছা, সমান বা ছোট নয়, কেমনে বোঝায়, NL এর সমান বা ছোট নয়। ভাষায় লিখি, হ্যাঁ, ভাষায় লিখলেই বেশি বেটার। শক্তি স্তর যা NL এর সমান বা ছোট হবে না, ঠিক আছে। এই হচ্ছে তোমার সূত্র, এই হচ্ছে তোমার সূত্রের ব্রিফ, যে আমি কিভাবে ম্যাথটা করব বা কি কি বসাবো, কি ভ্যালু বসাবো, সেই জিনিসগুলো এখানে লেখা। এরপরে তোমরা যা যা ম্যাথ দিবে জাস্ট
একবারে করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু তোমাকে বলে, এখানে একটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে বলে যে তোমার ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মান কখন মিনিমাম হবে কখন ম্যাক্সিমাম হবে, অথবা তরঙ্গ সংখ্যা কি এটাতে আসতেছে। আচ্ছা, তরঙ্গ সংখ্যা হচ্ছে মিউ বার, ঠিক আছে? মিউ বার, যেটা কিনা 1/λ। আমার মিউটা একটু অসুন্দর, তোমরা সুন্দর করে দিও, হ্যাঁ? এটা ইজ ইকুয়ালি তোমার হচ্ছে RH 1/NL² মাইনাস 1/NH²। সো আমার প্রশ্ন কি, প্রশ্ন কখন ল্যামডা না ল্যামডার মান মিনিমাম বা ম্যাক্সিমাম। তাহলে আসো কখন হবে একটু জানি। প্রথমে মিনিমাম নিয়ে কাজ করি। কেস ওয়ান কি? কেস ওয়ান মিনিমাম, ঠিক আছে? কেস ওয়ান হচ্ছে মিনিমাম। ওকে, মিনিমাম কখন হবে? আচ্ছা, ফার্স্টে আমি ল্যামডার আমার ফর্মুলা কি? ল্যামডা আমার ফর্মুলা হচ্ছে মানে 1/λ ফর্মুলা হচ্ছে এটা, রাইট? এটা রাইট? তো আমরা এটাকে ল্যামডায় কনভার্ট করে নিই, মানে ল্যামডা দেখতে কেমন, মানে ল্যামডাতে নিয়ে আসি আর কি, ঠিক আছে? ল্যামডাতে নিয়ে আসি, ল্যামডাতে নিয়ে আসলে কি হবে? ল্যামডা যদি উল্টাই দিই তাহলে সব কিছু উল্টায় যাবে, পুরো দুনিয়াটাই উল্টে যাবে। তো হচ্ছে আমি দুনিয়াটা উল্টাই দিলে কি হবে দেখো তো, 1/RH হবে, ঠিক আছে? 1/RH বাই NL² মাইনাস 1/NH², এটা হবে, রাইট? ঠিক আছে, এখন এখানে তো RH আমার কনস্ট্যান্ট, রাইট? সো RH কে দিয়ে আমরা কিছু করতে পারবো না। তো RH কে আমরা চেঞ্জ করতে পারবো না, ওটাকে মিনিমাম ম্যাক্সিমাম করার জন্য RH এর আমি টেম্পারিং করতে পারবো না, ইনফ্লুয়েন্স করতে পারবো না RH কে দিয়ে। তো আমাদের কাকে দিয়ে করতে পারবো বলো তো? কমেন্ট করো, কাকে দিয়ে করতে পারবো? একে দিয়ে, রাইট? একে দিয়ে করতে হবে। তো এরই যা কাহিনী হবে সেই কাহিনীটাই আসলে আমার মিনিমাম হওয়ার জন্য দায়ী থাকবে। আসো কাহিনীটা জানি আমরা, কাহিনীটা কি ছিল? আমি যদি এখানে আরেকবার লিখি, RH 1/NL² মাইনাস NH², রাইট? এটা সমান কি ছিল? এটা ল্যামডা ছিল, এটা ল্যামডা ছিল, ওকে? আচ্ছা, দেখো তো এই ভ্যালুটাকে আমরা একটু সহজ ফর্মেটে নিয়ে আসি। বীজগণিতেও করছো না 7-8-এ? ওই 7-8-এর ফর্মেটে নিয়ে আসি। দেখো, আমি এটাকে মনে করো একটা ভ্যালু ধরলাম, মনে করো 100 ধরলাম, হুম? আর এটাকে আমি এমন কিছু একটা ধরলাম, একটা অজানা কিছু ধরলাম আমি, যে আমি যেহেতু এইটা থেকে আমি এটা বাদ দিচ্ছি, তাই আমি এইটাকে একটা ভ্যালু ধরে নিলাম, যে এটা একটা ভ্যালু 100। আর এটা কতটুকু বাদ দিচ্ছি এটা আমি জানি না, ঠিক আছে? আমার দুটাই অজানা, বাট আমি একটাকে ধরে নিলাম, যেহেতু এটা আমার সবসময় কি থাকে, এটা আমার সবসময় সিরিজের জন্য ফিক্স থাকে, সিরিজ ওয়াইজ ফিক্স থাকে। তো এটা আমার জানা থাকবে অলওয়েজ, যেই সিরিজের দিকে আমার জানা থাকে, মনে করো আমার এটার ভ্যালু আমি ওই জন্য আর কি এখানে আর কি ওই সেন্স থেকে এটাকে আমি ফিক্স ধরছি, ঠিক আছে? মনে করো একটা মান আর কি, এটা মানে হচ্ছে তোমার ম্যাথের অংশ না, মানে তোমার ইয়ার অংশ, জাস্ট বোঝানোর জন্য। তো মনে করো এটা আমার হচ্ছে 100 মাইনাস এক্স, এটা আমি 100 থেকে কিছু একটা বাদ দিচ্ছি। একটা জিনিস চিন্তা করো তো, এটা আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা আমি চেঞ্জ করতে পারবো না, আর আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে এখানে কি ধরনের পরিবর্তন থাকলে তোমার এই নিচের জিনিসটা মিনিমাম কখন হবে? যখন এই জিনিসটা ম্যাক্সিমাম হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি বলতেই ভুলে গেছি, হ্যাঁ, সেটা কি? কি
এটা যেহেতু আমি চেঞ্জ করতে পারবো না, নট চেঞ্জেবল, যেহেতু আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে এখানেই পরিবর্তনটা করতে হবে। পরিবর্তন কোথায় হবে? এখানে হবে। তাহলে কি ধরনের পরিবর্তন করলে আমি এখানে এমন একটা ভ্যালু পাবো যা আমার ল্যামডাকে কি করবে? মিনিমাম করবে। আচ্ছা, একটা ভগ্নাংশ নাও, 1 বাই সাপোজ এক্স, এটা আমার একটা ভগ্নাংশ। আমি এইটা এক্স এর ভ্যালু যত বাড়াবো, 1-এর এই ভগ্নাংশ যে মানটা সে তত কমতে থাকবে। অর্থাৎ এক্স এর মান আমার যত বেশি হবে, আমার তোমার এই ভগ্নাংশটার মান তত কি করতে থাকবে? নামতে থাকবে, মিনিমাম হতে থাকবে। তো আমি যদি এইটার ভ্যালু একদম যতটা সর্বোচ্চ যেটা হওয়া যায়, আমি যদি সেইটাতে কনভার্ট করে দিই, তাহলে আমার ল্যামডার ভ্যালুটা কি আসবে? মিনিমাম আসবে। অর্থাৎ আমি যদি এখানে এমন একটা পরিবর্তন করি, যে পরিবর্তনের কারণে এই সম্পূর্ণটার মান, যেহেতু আমি আর চেঞ্জ করতে পারতেছি না, তো আর এখানে তেমন একটা ভূমিকা পালন করতেছে না। সো আমি এখানে যদি এমন একটা চেঞ্জ করি, যে চেঞ্জটার কারণে এই সম্পূর্ণ জিনিসটার ভ্যালু একদম সর্বোচ্চ হয়ে যায়, তাহলে আমার ল্যামডার ভ্যালু কি আসবে? মিনিমাম আসবে। ঠিক আছে, ল্যামডার ভ্যালু কি আসবে? মিনিমাম আসবে। এন্ড কিভাবে করতে পারি? দেখো, আমি যদি এই জিনিসটাকে গায়েব করে দিই, এটার ভ্যালু যদি আমি 0 বানাই দিই, তাহলে শুধু থাকে এইটা। এনএলআর আমরা চেঞ্জ করতে পারতেছি না, কারণ প্রত্যেকটা সিরিজের জন্য আমার এনএল এর ভ্যালু ফিক্সড। তো আমাকে কি করতে হবে? এই জিনিসটাকে আমার 0 বানাতে হবে। এখন 0 বানাবো কিভাবে? এটা মনে করো একটা ভগ্নাংশ, যদি এক্স এর ভ্যালু ইনফিনিটি হয়, তোমরা জানো একটা ভগ্নাংশ যদি হর ইনফিনিটি হয়, তাহলে ওই ভগ্নাংশটার ভ্যালু কত হয়? 0 হয়। তো যদি এর ভ্যালু ইনফিনিটি হয়, তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যখন এটা 0 হয়ে যাবে, তখন থাকবে কে? শুধু এ থাকবে আর আর থাকবে। সো এটাই তখন এই সম্পূর্ণ জিনিসটার সর্বোচ্চ মান, এই সম্পূর্ণ টার্মটার বা সম্পূর্ণ অংশটার সর্বোচ্চ মান। ঠিক আছে, আর এটা যখন সর্বোচ্চ মানে পৌঁছে যাবে, তখন ল্যামডা অটোমেটিক কি হয়ে যাবে? মিনিমাম হয়ে যাবে। তাহলে আমরা সামারি কি করব? সামারি হচ্ছে আমাদের, দেখো, সামারি হচ্ছে ল্যামডা এর মান মিনিমাম হবে তখন যখন এই এর ভ্যালু ইনফিনিটি হয়। এই এর ভ্যালু ইনফিনিটি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমার মিনিমামের বিষয়। এবার আসো তোমার ম্যাক্সিমাম কখন হবে। এবার কি করব? ল্যামডা ম্যাক্স কখন হবে? দেখো, সূত্রটা আবার লেখো। সূত্রটা কি? 1/RH 1/NL স্কয়ার NH স্কয়ার। তো এবার কি হবে দেখো, আগের বার মিনিমাম কিভাবে হইছে? মিনিমাম তখন হইছে যখন আমি এই টার্মটা কি করে দিছিলাম? ম্যাক্সিমাম করে দিছিলাম। ব্যস্ততাবাদিক সম্পর্ক, এটা ম্যাক্সিমাম হলে এটা মিনিমাম হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এখন আগের বার ম্যাক্সিমাম করছিলাম, তাই এবার যদি আমি ম্যাক্সিমাম পাইতে চাই, তাহলে এবার কি করতে হবে? এবার করতে হবে, আগের বার কি করছিলাম? ম্যাক্সিমাম করছিলাম মিনিমাম পাওয়ার জন্য, তাহলে এবার ম্যাক্সিমাম পাওয়ার জন্য কি করতে হবে? এই ভ্যালুটাকে করতে হবে মিনিমাম। কি করতে হবে? মিনিমাম। মিনিমাম কিভাবে করব? এনএল এর ভ্যালু তো তুমি চেঞ্জ করতে পারবে না। পারবা কি? কারণ প্রত্যেকটা সিরিজের জন্য এনএল এর ভ্যালু কিন্তু সেম, তুমি দেখায় আসছি। সো এনএল এর ভ্যালু নিয়ে আমরা এবারও কাজ করতে পারবো না, আর এইচ দিয়েও কাজ করতে পারবো না। আর এইচ কনস্ট্যান্ট থাকবে কি? এনএইচ। তাহলে আমরা এটাকে মিনিমাম, এটার ভ্যালুটা যেন মিনিমাম থাকে, ঠিক আছে, এটার ভ্যালুটা যেন মিনিমাম থাকে সেই ব্যবস্থা আমাকে করতে হবে। এটা ভ্যালুটার জন্য মিনিমাম থাকে সেই ব্যবস্থা কি করতে হবে? সেই ব্যবস্থাটা করতে হবে। যদি আমি মনে করো তোমার হচ্ছে লাইম্যান সিরিজের যদি আমি কথা বলি, লাইম্যান সিরিজের তোমার এনএল এর ভ্যালু কত? 1। এখন আমি যদি NH এর ভ্যালু 3, 4, 5, 6 হয়, তো যত বেশি শক্তি স্তর বাড়বে, এটার ভ্যালু তত বেশি কমতে থাকবে, এবং পুরা টার্মটার ভ্যালু তত বেশি বাড়তে থাকবে। অর্থাৎ ল্যামডা মিনিমাম হতে থাকবে। কিন্তু
আমি যদি লাইম্যান সিরিজ 1 এবং লাইম্যান সিরিজের 1-এর পরে যে শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় লাইন আমি যদি NH এর ভ্যালুটা 2 দিই, NH এর ভ্যালুটা যদি 2 হয়, তাহলে আমার এই সম্পূর্ণ টার্মটার মান মিনিমাম থাকবে, এটা ম্যাক্সিমাম হবে না। ঠিক আছে, মিনিমাম থাকবে। বিষয়টা এমন হবে যদি 100 থেকে 99 বাদ দিয়ে, হ্যাঁ, এই ব্যাপারটা ঘটবে, মিনিমাম থাকবে। ঠিক আছে, আগেরবার কি ছিল, 100 থেকে আমি কিছুই বাদ দিইনি, 100ই রাখছি। আগেরবার 100 থেকে আমি কিছুই বাদ দিইনি, ইনফিনিটি দিয়ে জিনিসটাকে 100 ছিল 100ই রেখে দিছি। এবার কি করতেছি, আমি যতটা মিনিমাম করতে পারবো এখানে ততটা ম্যাক্সিমাম করা যাবে, মানে করতে পারবো আমি। তো আমি যদি এর থেকে মিনিমাম আমার সম্ভব না, এর থেকে মিনিমাম সম্ভব হলে কি করতে হবে, 0.9, 0.8, 0.7 বসাতে হবে। এখন তুমি আমাকে বলো যে শক্তি স্তর কি কখনো 0.8 হয়, 0.9 হয়? হয় না। শক্তি স্তর যদি লাইম্যান আমার ফিক্স হয়, তাহলে এরপরে যদি মিনিমাম ভ্যালু আমি পাইতে চাই, তাহলে আমাকে পরের শক্তি স্তরটা কাউন্ট করতে হবে। 3, 4 আমার মিনিমাম না, কারণ 3, 4 হলে আরো জিনিসটা, এটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে তোমার হচ্ছে ছোট হতে থাকবে, এটা যত ছোট হবে এই জিনিসটা তত ম্যাক্সিমাম হতে থাকবে, আর এটা যত ম্যাক্সিমাম হবে এটা মিনিমাম হতে থাকবে। তাই এটাকে যদি আমি মিনিমাম করতে চাই, এই টার্মটাকে যদি আমি মিনিমাম করতে চাই, তাহলে আমাকে এখানে লাইম্যান সিরিজ যদি হয় তাহলে কি করতে হবে, 2 নাম্বারটা নিতে হবে। যদি লাইম্যানের বদলে আমি বামার হই, মানে বামার যদি নিই, বামারের জন্য ফিক্সড NL কত, 2, লাইম্যান বামার 2, তাহলে এটার জন্য কি নিব, NH নিব কত, 3। 4, 5 নিলে কিন্তু সেটা আর মিনিমাম হবে না। মিনিমাম, সবচেয়ে মিনিমাম শুধুমাত্র এই পরের শক্তি স্তরে গিয়েই করা যায়, এর থেকে মিনিমাম করা যায় না। যদি প্যাশন হয় তাহলে সেটা কি হবে, প্যাশন হলে তোমার NL3 ফিক্সড, আর NH তাহলে কত নিতে হবে, 4। তাহলে সামারি কি দাঁড়ালো, সামারি দাঁড়ালো ল্যামডা ম্যাক্সিমাম হবে কোন শর্তে, তখন যখন NH ইজ ইকুয়াল টু NL প্লাস 1 হবে। ঠিক আছে, NL প্লাস 1 হবে। তাহলে আসো আমরা সামারিতে যাই। সামারি, সামারি সামারি কি বলছে, সামারি বলছে ল্যামডা মিনিমাম কখন হচ্ছে, যখন আমার NH এর ভ্যালু ইনফিনিটি। ল্যামডা ম্যাক্সিমাম কখন হচ্ছে, যখন আমার NL এর ভ্যালু কত, সরি NH এর ভ্যালু, NH এর ভ্যালু NL প্লাস 1। এখন তোমাকে সবসময় শুধু ল্যামডা মিনিমাম ম্যাক্সিমাম দিবে না, তোমরা একটু দেখালাম না তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা কখন মিনিমাম হবে কখন ম্যাক্সিমাম হবে সেটাও দিবে। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি, তরঙ্গ সংখ্যার সাথে আমরা ল্যামডার সম্পর্কটা কি দেখছি, পূর্ববর্তী স্লাইডে দেখো তো, পূর্ববর্তী স্লাইডে দেখো আমরা সম্পর্কটা কি দেখছি, ব্যস্তানুমানিক সম্পর্ক, রাইট? তো ল্যামডা যদি ম্যাক্স হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্স, মিনিমাম। ল্যামডা ম্যাক্স হলে তরঙ্গ দৈর্ঘ্য কি, ল্যামডা ম্যাক্স হলে তরঙ্গ সংখ্যা মিনিমাম, রাইট? আর যদি তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হয় তাহলে তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা হবে ম্যাক্সিমাম। সিম্পল, একদম সিম্পল। আসো তাহলে কি ছিল, তাহলে ল্যামডা মিনিমাম হলে তরঙ্গ সংখ্যা কত হবে, এটা কত হবে, ম্যাক্সিমাম হবে। আর ল্যামডা ম্যাক্সিমাম হলে তোমার তরঙ্গ সংখ্যা হবে মিনিমাম। ঠিক আছে, এবার আসো আমরা এই পরমাণু বিষয়ক একদম শেষ কিছু টপিকে, যেটা আসলে তোমার সিকিউ এর ক খ এবং হচ্ছে MCQতে আসে, এমন কিছু টপিক নিয়ে আমাদের হচ্ছে ক্লাসটা শুরু করব। প্রথমে আমরা হচ্ছে আসি পরমাণুর কণিকা। পরমাণুর কণিকা হচ্ছে একটা পরমাণুকে ভাঙলে আমরা কয়েকটা কণিকা দেখতে পাই। এর মধ্যে সবচেয়ে প্রচলিত বা তোমরা যেটা জানো সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এছাড়াও আরো কিছু কণিকা আছে এবং এই কণিকাগুলোকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। তো আমরা হচ্ছে সেই জিনিসগুলো এখন আমরা জানবো। আর এগুলো পড়ানোর অর্থ হচ্ছে পরমাণুর কণিকা, এরপর আইসোটোপ, আইসোবার, আইসোমার,
যা কিছু আছে এগুলো তোমার এমসিকিউ এবং সিকিউ এর ক এবং খতে থাকবে, ঠিক আছে? তাই এগুলো পড়ানো হচ্ছে। ওকে, দেখো আমরা কি পড়ব? পরমাণুর কণিকা পড়ব। আমি বললাম কি পরমাণুকে ভাঙলে আমরা কিছু কণিকা পাই, তার মধ্যে প্রচলিত কারা কারা? ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন। তো পরমাণুর কণিকা, পরমাণুর পরমাণুর কণিকা, ঠিক আছে? পরমাণুর কণিকা, পরমাণুর কণিকা কয় প্রকার? 3 প্রকার। তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা কারা? তারা জানবো, তার আগে 3টা ভাগ হচ্ছে আমরা লিখে নিই। স্থায়ী কণিকা গেল, এরপরে হচ্ছে যাবে অস্থায়ী কণিকা, এরপরে কম্পোজিট কণা, বা স্থায়ী কণা, অস্থায়ী কণা, কম্পোজিট কণা, যেটাই বলো, কণিকা কণা সেম জিনিস। ওকে, তো স্থায়ী কণিকা কারা বা স্থায়ী কণা কারা? একটু আগে বললাম প্রচলিত যে 3টা, বা যেটা তোমরা জানো যে পরমাণুকে ভাঙলে আমি এই 3টাকে পাচ্ছি, তারা হচ্ছে স্থায়ী কণিকা। অর্থাৎ এরা পরমাণুর মধ্যে যে কোনো পরমাণু তুমি উঠায় নাও, ওই পরমাণুর মধ্যে এই 3জন থাকবে, ঠিক আছে? কারা কারা? ইলেকট্রন, প্রোটন আর কে নিউট্রন। এই 3টাকে তুমি অবশ্যই অবশ্যই যে কোনো পরমাণুর মধ্যে পাবা। অস্থায়ী কণা কারা? অস্থায়ী কণা হচ্ছে তারা যাদেরকে তুমি কোনো কোনো মৌলে পাবা এবং খুব অল্প পরিমাণে পাবা এবং অল্প সময়ের জন্য পাবা, ঠিক আছে? এরা স্থায়ী না। ইলেকট্রন, প্রোটন যেমন নিউট্রন সব সময় থাকে 24 ঘন্টা 365 দিন, এরা খুবই অল্প সময়ে খুবই অল্প পরিমাণে থাকে এবং কিছু কিছু মৌলের জন্য থাকে, সব মৌলে আবার থাকে না। এরা কারা? দেখো, মেসন, মিউন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, নিউট্রিনো, সো এরকম প্রায় 100+, 100+ বা কারো কারো মতে 200+ অস্থায়ী কণিকা বর্তমানে আবিষ্কার হয়েছে। কম্পোজিট কণা কি? স্থায়ী এবং অস্থায়ী কণিকা বাদে পরমাণুর মধ্যে কিছু ভারী কণা থাকে, এদেরকে বলা হয় কম্পোজিট কণা। এই ভারী কণাগুলোর মধ্যে আলফা কণা, এটা নিয়ে আমরা হচ্ছে একবার আলোচনা করছি, আলফা কণা কি, কোথায় ইউজ করছে, এর সাথে আমরা পরিচিত। আরেকটা কি? ডিউটেরন, 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 ঠিক আছে? এই হচ্ছে আমার পরমাণুর কণিকা। এবার আসো আমরা বিস্তারিত আলোচনায় যাই। তাহলে নোট করো, নোট কি করবা? স্থায়ী কণা, পরমাণুর মধ্যে যে কণাগুলো স্থায়ী বা সর্বদা উপস্থিতি পাওয়া যায়, এরা হচ্ছে স্থায়ী কণা। অস্থায়ী কণিকা কারা বা অস্থায়ী কণা কারা? অস্থায়ী কণা কারা? পরমাণুর মধ্যে যে কণাগুলো অল্প সময়ের জন্য পাওয়া যায় তারা অস্থায়ী কণা।
এই কণার ব্যাপারে বিশেষ একটা বৈশিষ্ট্য কি, এই কণাগুলো বা বিশেষ একটা ফিচার কি, বিশেষ একটা পরিচিতি কি, এই কণাগুলো কিছু কিছু মৌলে পাওয়া যায়। কিছু কিছু মৌলে মৌলে পাওয়া যায়। ওকে, আর কম্পোজিট কণা কি? কম্পোজিট কণা কি? ও, এখানে আইসোটোপের মধ্যে পড়ে দিছি না, সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বুঝছো তো, বুঝলেই হবে, এনাফ। তো কম্পোজিট কণা কি? কম্পোজিট কণা হচ্ছে স্থায়ী ও অস্থায়ী কণা ব্যতীত কিছু ভারী কণা রয়েছে, তাদেরকে তাদেরকে বলা হয় কি? কম্পোজিট কণা। ওকে, এবার আসো আইসোটোপ। আইসোটোপ এই শব্দটা সম্পর্কে তোমরা হচ্ছে অনেক আগে থেকেই পরিচিত, এটা নিয়ে তেমন কনফিউশন হওয়ার কথা না, তাই আমরা এটাতে বেশি সময় লাগাবো না, চলো আমরা চলে যাই আইসোটোপ কি। আইসোটোপ জিনিসটা হচ্ছে যেই পরমাণুগুলোর পারমাণবিক বা প্রোটন সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা অথবা না বা প্রোটন সংখ্যা সমান, কারণ পারমাণবিক সংখ্যাই প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান, তাদেরকে বলা হয়, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। কি বলো? যে সকল পরমাণুর যে সকল পরমাণুর যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে আইসোটোপে কিছু আমরা উদাহরণ দেখি যেগুলো এমসিকিউ তো আসে সচরাচর। কার্বন 6, কার্বন 6 এটা 13, এটা 12, এটা 13, এটা 14। দেখো এদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি? সেম, কিন্তু ভর সংখ্যা এটা কি সেম? সেম না, আলাদা। এরপরে আরেকটা দেখো, আবার দেখো প্রোটন সংখ্যা সেম বা পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা সেম না, ঠিক আছে। এরপর দেখো আর কি আছে, অক্সিজেন, অক্সিজেনের দেখি 16, 17, 18। দেখো প্রোটন সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাহলে এদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো, ঠিক আছে। এরপরে আসো দেখো আইসোটোন। ন, নতে কি হয় বলতো? নিউট্রন, এভাবে মনে রাখবা, ঠিক আছে। পতে কি? প্রোটন, প্রোটন সংখ্যা সমান, তাহলে নতে নিউট্রন, নিউট্রন সংখ্যা সমান, ওকে। অর্থাৎ যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা ও
ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তাহলে উদাহরণ দেখি একটু আমরা। কার্বন 6 13 আর নাইট্রোজেন 7 14। তো তোমরা তো প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা তো বের করতে জানো, তাই না? কেমনে বের করতে, ভর সংখ্যা কেমনে বের করতে, এটা তো জানো। ভর সংখ্যার ফর্মুলা কি? A is equal to নিউট্রন প্লাস প্রোটন, রাইট? তো দেখো তো এগুলো আমি একটু প্রোটন সংখ্যা এগুলো বের করি। প্রোটন সংখ্যা কত? 6। ইলেকট্রন সংখ্যাও তোমার কত? 6, কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম থাকে প্রত্যেকটা পরমাণুতে, যদি সেটা আয়ন না হয়। আর তাহলে নিউট্রন কত হবে দেখো তো? নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে? তাহলে কি হয়? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন বাদ দিয়ে দিই, বা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই, পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? নিউট্রন পাবো। তো নিউট্রনটা কত? 6 - 13 অর্থাৎ 7। নাইট্রোজেনের ক্ষেত্রে নিউট্রন কত দেখো? নাইট্রোজেনের ক্ষেত্রে প্রোটন 7, নিউট্রনও 7। প্রোটন 7, নিউট্রন 7। দেখো তো নিউট্রন সংখ্যা সেম না দুটার? দুটার সংখ্যা সমান না? অর্থাৎ কার্বন 13 এবং কার্বন 14 পরমাণু, নাইট্রোজেন 14 পরমাণু একে অপরের আইসোটোন। ওকে, এরপরে আসো আইসোবার। আইসোবার কাদের বলতেছি? আইসোবার কত? র। র দিয়ে হচ্ছে ভর, র দিয়ে কি? ভর। অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, তাদেরকে আইসোবার বলে। ঠিক আছে? অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যা আলাদা হবে, কিন্তু ভর সংখ্যা দুইটারই কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে? আগেটাতে কি ছিল? পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা সমান থাকবে। ওকে, এটার ক্ষেত্রে কি থাকবে? ভর সংখ্যা একই থাকবে, ভর সংখ্যা সমান থাকবে। তো এটাও দেখো আমরা কার্বন নাইট্রোজেনের উদাহরণ দিয়ে করতে পারি। দুইটা ভিন্ন আইসোটোপ নিয়ে আমি উদাহরণ দিয়ে করতে পারি। যেমন কার্বন এবার 14 নিছি, এবার কার্বন 14 নিছি এবং তোমার কি নিছি? নাইট্রোজেনও 14 নিছি। এটার যদি তুমি প্রোটন আর নিউট্রন সংখ্যা বের করো, প্রোটন আর নিউট্রন সংখ্যা তোমার 6 p6 9, n হচ্ছে তোমার হচ্ছে 6 থেকে 8, নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার 8। আর এটা প্রোটন সংখ্যা কত? এটা প্রোটন সংখ্যা হচ্ছে 7, নিউট্রন সংখ্যা হচ্ছে 7। দেখো প্রোটন এবং নিউট্রন সংখ্যা আলাদা, কিন্তু ভর সংখ্যা কি? ভর সংখ্যা সেম। অর্থাৎ কার্বন 14 এবং নাইট্রোজেন 14 একে অপরের আইসোবার। ওকে, প্রশ্ন এভাবে আসবে। কিভাবে প্রশ্নটা আসবে সেটা বলি। খ নম্বরের প্রশ্ন এভাবে বলে দিবে, বলবে যে অমুক পরমাণু কার্বন 14 এবং নাইট্রোজেন 14 পরস্পরের আইসোটোন বা আইসোবার কেন? বা কার্বন 13 নাইট্রোজেন 14 পরস্পরের আইসোটোন কেন? আইসোটোন কেন, আইসোবার নয় কেন? এভাবে বলতে পারে। আবার এমসিকিউতে কি বলবে? অনেকগুলো অপশন দিয়ে বলবে যে নিচের কোনটি আইসোটোন বা নিচের কোনটি আইসোবার। ঠিক আছে? অহরহ আছে এসব প্রশ্ন। তোমরা একটু কোশ্চেন ব্যাংক সলভ করলে, বিগত বছরের বোর্ড কোশ্চেন ব্যাংক সলভ করলে এগুলো তুমি দেখতে পাবা। এরপরে আসো আইসোমার। আইসোমার কি জিনিস? এটা আবার র দিয়ে ভর হইব না, এটা ভর না, এটা দিয়ে আসলে এটা মনে রাখার কিছু না। এটা হচ্ছে তোমাকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। ডাইরেক্ট মুখস্থ কি করবা? এটার মেইন জিনিসটা হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন
এবং ভর সংখ্যা সমান, প্রোটন আর ভর সংখ্যা সমান, দুইটা সমান, কিন্তু কিন্তু অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্মের পার্থক্য আছে বা ভিন্নতা আছে। অর্থাৎ এই দুটো সমান থাকবে, কিন্তু তেজস্ক্রিয় ধর্ম ও অভ্যন্তরীণ গঠনের ভিন্নতা আছে। ঠিক আছে, ভিন্নতা আছে। যেমন ব্রোমিনের ভর কত? 82, এটা আইসোটোপ 82 আর কি। ভর কত? এই ব্রোমিনের ভর কত হচ্ছে? 82। দেখো এদের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সেম, একই, কিন্তু একটা নরমাল সাধারণ, আর একটা কি? রেডিও অ্যাক্টিভ। একটা তেজস্ক্রিয়, একটা নরমাল, অর্থাৎ তেজস্ক্রিয় ধর্মের কি পার্থক্য আছে। অর্থাৎ এই জিনিসটা একে অপরের কি হবে? আইসোমার হবে। ওকে, প্রোটন সংখ্যা ভর সংখ্যা সেম, কিন্তু অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয়তার ভিন্নতা রয়েছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। এরপরে আসো আইসোডায়াফার। আইসোডায়াফার কাদের বলতেছি? এটা খুবই হচ্ছে মজার একটা জিনিস। দেখো আইসোডায়াফার কি? প্রোটন মাইনাস নিউট্রন, এটা যে ডিফারেন্স। অর্থাৎ মেইন কথা হচ্ছে এই চিহ্নটার নাম জানো? এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স চিহ্ন। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের ডিফারেন্স সমান হবে। দুটি পরমাণুর মধ্যে বা দুই বা ততোধিক পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রনের ডিফারেন্সটা সেম। কিরকম দেখাই, লিখি আগে। যে সকল পরমাণুর পি ও এন এর পার্থক্য সমান হবে তাদের আইসোডায়াফার বলে। পরস্পর তাদেরকে পরস্পরের আইসোডায়াফার বলে। ওকে, আইসোডায়াফার বলে। আচ্ছা, তাহলে এটা উদাহরণে আসি। উদাহরণ হচ্ছে তোমার কি দেওয়া যায়? উদাহরণ ধরো ইউরেনিয়াম। ঠিক আছে, ইউরেনিয়াম কত হয়? 92, রাইট? 92, 238, 92 আর 238। আর হচ্ছে তোমার থোরিয়াম হচ্ছে তোমার 90, 234। দেখো তো এই দুটোর পার্থক্য কত? 238 মাইনাস 92, পার্থক্য কত? সরি, এখানে আগে ইয়া বের করতে হবে, নিউট্রন সংখ্যা বের করতে হবে। নিউট্রন বের করতে হবে। সেটা নিউট্রনটা কত দেখো তো? নিউট্রন হচ্ছে তোমার 146, নিউট্রন সংখ্যা 146। আর এটা নিউট্রন সংখ্যা কত? এটা নিউট্রন সংখ্যা তোমার 144। এটা নিউট্রন সংখ্যা 144। তো আসো, এখন আমার কি দরকার? প্রোটন এবং নিউট্রনের পার্থক্য দরকার। তো এটার জন্য প্রোটন এবং নিউট্রনের পার্থক্য বের করে দেখি। আমার প্রোটন কত? প্রোটন তোমার হচ্ছে 90, আর হচ্ছে নিউট্রন আমার 144। কত আসে? 54, আর এটা তোমার 146 মাইনাস 92, কত আসে? এটাও 54। অর্থাৎ দেখো প্রোটন এবং নিউট্রনের যে পার্থক্য, এটা কি? এদের দুজনের সেম।
অর্থাৎ যাদের প্রোটন এবং নিউট্রনের পার্থক্য সেম হবে তাদেরকে আমরা পরস্পরের কি বলবো, আইসোডাইফার বলবো। ঠিক আছে, আমরা এতটুকু জানলেই হবে। আইসোডাইফারের কাজ কি এসব আসলে জানার আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের পরীক্ষায়ও আসবে না, জীবনেও আসবে না, তোমার অ্যাডমিশনেও আসবে না। ঠিক আছে, তো হচ্ছে আমরা জাস্ট আইসোডাইফারটা কি এমসিকিউতে দিলে যাতে আমরা শনাক্ত করতে পারি তার জন্য এটা। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, নিউট্রন বের করে নিতে হবে। নিউট্রন বের করে নিয়ে এদের মধ্যে পার্থক্যটা করে দেখতে হবে, যে এই পার্থক্য যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো, আইসোডাইফার বলবো। আর আইসো ইলেকট্রন দেখেই বুঝতে পারতেছো আইসো ইলেকট্রন কি জিনিস। আইসো প্লাস ইলেকট্রন, অর্থাৎ আইসো মানে কি, সমান ইলেকট্রন, অর্থাৎ যে সকল পরমাণুর ইলেকট্রনের সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলে। ঠিক আছে, তাহলে যে সকল পরমাণুর ইলেকট্রনের সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলে। দেখো উদাহরণ কি, উদাহরণ হচ্ছে তোমার O2 মাইনাস, Na+, ঠিক আছে, এরপর কি F মাইনাস। সেগুলো হচ্ছে একে অপরের আইসো ইলেকট্রন, কারণ এরও ইলেকট্রন 10টা, এরও 10টা, এরও 10টা। সো যে সকল পরমাণুর ইলেকট্রনের মান পরস্পর সমান। ওকে, সো এই হচ্ছে আমাদের আইসো ইলেকট্রন। আচ্ছা, এরপরে দেখো আমি এখানে সুন্দর করে সামারি দিচ্ছি এবং হচ্ছে তোমাদের হচ্ছে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। সো এটা দেখলে, এটা যদি এই সামারিটা যদি তুমি একটু মেমোরাইজ করে যাও তাহলে সংজ্ঞা তুমি নিজেই বানাতে পারবা। ঠিক আছে, তো আইসোটোপে কি, প্রোটন সংখ্যা সমান, আইসোটোনে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, আইসোবারে ভর সংখ্যা সমান, আইসোমারে অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন। আইসোডাইফারে হচ্ছে এটা হচ্ছে কি, এটা কি পার্থক্যের মান, প্রোটন এবং নিউট্রনের পার্থক্যের মান সেম থাকবে। আর আইসো ইলেকট্রন কি হবে, ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোমাদের ইসিকিউ এবং হচ্ছে এমসিকিউতে আসার মতো কিছু টপিক, থিওরিটিক্যাল টপিক। এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কিছু না কিছু কমন পাবাই যে কোনো বোর্ডে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। এর পরের ক্লাসে প্রিভিয়াসলি যে আমরা টপিকগুলো আলোচনা করছি এই টপিকগুলোর উপরে গাণিতিক সমাধান ক্লাস হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।